আজকে আমরা আলোক সক্রিয়তা পড়বো, আলোক সমতা পড়বো। আলোক সমতা পাওয়ার জন্য আমাদের এখানে দেখো, আমরা এখানে একটা ফিগার নিচ্ছি। এই ফিগারটা কি? ফিগারটা আমার টোটালটা হচ্ছে পোলারিমিটার। আলোক সমানুতা বের করতে গেলে আমার এই পোলারিমিটার প্রয়োজন হবে। আমার এই পোলারিমিটার প্রয়োজন। এইখানে এই জায়গাটাতে আমাদের একটা লাইট সোর্স থাকবে। এই লাইট সোর্সটা কেমন হতে হবে? এই লাইট সোর্সটা হতে হয় হচ্ছে মোনোক্রোম্যাটিক। মোনোক্রোম্যাটিক যদি পারো মনে রাখবা, না হলে দরকার নাই। লাইট সোর্সটা কেমন হবে? মোনোক্রোম্যাটিক। মোনোক্রোম্যাটিক লাইট সোর্স থাকবে। এই লাইট থেকে যেটা আসছে, মানে এই যে লাইটের যে তরঙ্গগুলো বিভিন্ন দিকে থাকতে পারে, এই তরঙ্গটা এইদিকে যাইতে পারে, সোজা যাইতে পারে, আবার এরকম বাঁকা ভাবে যাইতে পারে, মানে এইভাবে যাইতে পারে, আবার এইভাবে যাইতে পারে, অথবা এইভাবে যাইতে পারে। এই তিন ভাবে তরঙ্গটা পাস করতে পারে, মানে লাইটটা যেতে পারে এইখানে। এটাই হচ্ছে আমার আনপোলারাইজড লাইট। এটাই হচ্ছে আনপোলারাইজড লাইট। আচ্ছা, এখানে দেখো একটা পোলারাইজার ব্যবহার করা হয়েছে। এখানে একটা পোলারাইজার ব্যবহার করা হয়েছে। এই পোলারাইজার ব্যবহার আমরা এটা করছি, এই জায়গায় আরেকটা জিনিস ব্যবহার করা হতে পারে। এই ফিক্সড পোলারাইজার না ব্যবহার করে এখানটাতে তোমার নিকল প্রাজম, নিকেল প্রাজম, এরকম একটা নিকেল প্রাজম, নিকেল প্রিজম, নিকল প্রিজম, NICOLEPRISM, এই নিকল প্রিজম ব্যবহার করা হতে পারে। এই নিকল প্রিজম কি দিয়ে তৈরি হয়? সমবর্তন যখন পড়ছিলাম সেখানে বলছিলাম এটা হচ্ছে ক্যালসাইট নির্মিত। আর এই ক্যালসাইটে কি থাকে? ক্যালসাইটে থাকে হচ্ছে ক্যালসিয়াম কার্বন। মানে ফিক্সড পোলারাইজার না থাকলে এইটা থাকতে পারে। এরপরে তোমার আরেকটা জিনিস থাকবে পেলেন পোলারাইজার। ফিক্সড পোলারাইজার না থাকলে এই জায়গাটা থাকে হচ্ছে পেলেন পোলারাইজার, এরকম থাকতে পারে। তো এখানে যেহেতু ফিক্সড পোলারাইজার ছিল, এটা থাকবে। এরপরে আমাদের স্যাম্পল কালেকশনের জন্য একটা কন্টেইনিং থাকবে। এখানে এর মধ্যে দিয়ে কি স্যাম্পল, মানে ওই লাইট সোর্সটা এর মধ্যে দিয়ে প্রবেশ করবে। এর মধ্যে দিয়ে প্রবেশ করবে। যখন এর মধ্যে দিয়ে প্রবেশ করবে তখন তিনটা ঘটনা ঘটতে পারে এখানে। একটু খেয়াল করো, আমি ডিটেলসে একটু বোঝাই। তিনটা ঘটনা কি ঘটতে পারে? দেখো, এইখানে আমরা তিন ধরনের আলো বলছিলাম না, লাইট বলছিলাম না? যখন এই লাইটটা পাস করবে তখন এরকম এইভাবে আসবে, এইভাবে আসবে, এইভাবে আসবে। ওই লাইটটা যখন পাস করবে, যখন এই সোজাসুজি যে বা ভার্টিক্যাল যে লাইট গুলো আছে, যখন ওইগুলো পাস করবে তখন এরকম সোজাসুজি থাকবে। এটা করতে পারে। আর কি হতে পারে? এইভাবে কিছু আলো ছিল, এইভাবে আসতে পারে। এগুলো সব সমান্তরালে থাকবে। আঁকতে হয়তো সমান্তরাল মনে হচ্ছে না, কিন্তু এগুলো সব কিন্তু সমান্তরালে থাকবে। আর এই তিনটা ঘটনা ঘটতে পারে। এই তিনটা ঘটনা ঘটতে পারে। তুমি যদি সেন্ট্রাল এক্সিস ধরো, এইটাই হচ্ছে তোমার সেন্ট্রাল এক্সিস। এইটা, এটা তো সেন্ট্রাল এক্সিস দেওয়ার দরকার নাই, এইটাই হচ্ছে সেন্ট্রাল এক্সিস। তাহলে দেখো, সেন্টার এক্সিসের এটা কোন দিকে ঘোরাচ্ছে? সেন্টার এক্সিসের একটা ডান দিকে ঘোরাচ্ছে। এই যেটা সেন্টার এক্সিসের বা ডান দিকে ঘোরাচ্ছে কেন্দ্রীয় অক্ষ থেকে, এইটাকেই বলি আমরা ডেক্সট্রো রোটেটরি, মানে ডান দিকে ঘোরাচ্ছে ডানাবর্তী। ডেক্সট্রো রোটেটরি, বইয়ে এই কথাটা আছে, তার মানে ডি অথবা পজিটিভ এইটা আছে। এটা পরে বলি, নিচেরটা আমরা আগে একটু বলি। এটা কি? এটা হচ্ছে বাম দিকে ঘোরাচ্ছে, এই জন্য এটাকে বলবো আমরা লেভো রোটেটরি। রোটেটরি মানে এটা ডান দিকে ঘোরাচ্ছে, এই জন্য এটাকে নেগেটিভ বলবো। মাঝখানেরটা এটা কোনো দিকেই ঘোরায় নাই, কোনো দিকে ঘোরায়নি। তার মানে যদি এরকম ভার্টিক্যাল এক্সিস এর বরাবর হয়ে যায়, তার মানে এটা কোনো দিকে না ঘোরালে
এটা কোনো সমানুতা দেয় নাই, এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় হবে। মানে ডান দিকে যদি ঘোরায় বাম দিকে যদি ঘোরায় তাহলে সেই ক্ষেত্রে তুমি বলতে পারবা সমাণু হয়েছে, আর যদি কোনো দিকে না ঘোরায় সোজাসুজি থাকে তাহলে সেটা হবে আলোক নিষ্ক্রিয়। তাই এই কেসটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। যারাই আলোক নিষ্ক্রিয় তারা হবে মেসোযৌগ। আমরা মেসোযৌগ নিয়ে একটু পরে আলোচনা করব। এরা হবে মেসোযৌগ। মেসোযৌগ মানে হচ্ছে আলোক নিষ্ক্রিয়। আর এখান থেকে আমরা পাই হচ্ছে এটাকেই বলি রাসায়নিক মিশ্রণ। মানে কোনো দিকে যদি না ঘোরায় মিক্সড হয়ে শূন্য হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি রাসায়নিক মিশ্রণ। তাহলে এই কয়টা কথা এখান থেকে আমরা একটু মনে রাখতে পারি। টোটাল এইখান থেকে এই পর্যন্ত যে সিস্টেম এইটাকে বলা হয় পোলারিমিটার। তাহলে এই পোলারিমিটারের মধ্য দিয়ে যদি আমরা আলো পাস করাই তাহলে আমার এই তিনটা ঘটনা ঘটতে পারে। তিনটা ঘটনা ঘটতে পারে। আচ্ছা, এখন আমরা একটু ধরে নিই। দেখো গত ক্লাসে আমরা সমানুতা আলোক সমানুতা বের করার টেকনিক শিখছিলাম। তো তুমি যদি ধরো একটা যৌগে দুইটা কার্বন কার্বন আছে, তাহলে এটার সমাণু কয়টা হবে? আমরা সমাণু কি শিখছিলাম? 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার 2, তার মানে 4টা। দুইটা কার্বন কার্বন থাকলে তার সমান হবে 4টা। সেই 4টা তোমার যে কোনো কিছু হতে পারে, ধরো আমি এ বি সি ডি এরকম উল্লেখ করলাম। 4টা সমান, 4টা সমাণু বললাম আমরা। আচ্ছা, এখানে দেখো আমরা যেগুলো অঙ্কন করে আমি একটু ডিটেলসে বুঝাই। আমরা 4টা সমাণু বলছিলাম না? সেই 4টা সমাণু আমি এখানে একটু অঙ্কন করতেছি। ধরো এখানে আমরা এই 4টা, যদিও সব একটু এলোমেলো হয়ে গেছে, একটু বুঝে নিলেই হবে। আচ্ছা, আমরা একটু সরাই নিয়ে এদিকে। এবার এই জায়গাটাতে একটু যদি খেয়াল করো, আমরা 4টা সমাণু বলেছিলাম। 4টা সমাণু মনে করো এইটা, এটা হচ্ছে তোমার এ সমাণু, এটা তোমার বি, এটা সি, এন্ড এটা হচ্ছে ডি সমাণু। দেখা গেছে কি এর মধ্য দিয়ে যখন লাইট পাস করছে এখানে, এর মধ্য দিয়ে যখন লাইট পাস করছে দেখা গেছে এটা এই দিকে চলে গেছে, ওইটা ওই দিকে চলে গেছে। এরপরে বি এর মধ্য দিয়ে যখন লাইট আসতেছে তখন দেখা গেছে কি এভাবে নিচের দিকে একটু চলে আসছে। বি এর মধ্য থেকে লাইট আসলে একটু নিচের দিকে চলে আসছে। সেম ভাবে সি এর মধ্য দিয়ে যখন লাইট আসতেছে সে দেখা গেছে এর মতো করে হয়ে গেছে, এন্ড ডি এর মধ্য দিয়ে যেটা আসতেছে সেটা দেখা গেছে এরকম হয়ে গেছে। এখন একটু এই জায়গায় যদি আমরা বলি এখানে কি ঘটনাটা ঘটছে, এটা উপরের দিকে উঠছে, এটা উপরের দিকে উঠছে, ধরে নাও এইখানে এটা পজিটিভ, এটা তো পজিটিভ দিকে, উপরের দিকে উঠছে মানে পজিটিভ দিকে। কত অ্যাঙ্গেলে বাঁকছে? ধরো 10 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকছে। এইটা -10 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকছে। নিচের দিকে নামছে মানে এটা
-10 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখছে। -10 না, এটা তুমি বলবা 10 তো একদম এক্সাক্ট বলা যায় না, এটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, তাহলে -20 ডিগ্রি। এটা কিন্তু আমার এ এর জন্য, এটা হচ্ছে আমার বি এর জন্য। এটা যত উপরে উঠছে ধরো এটা +20 ডিগ্রি করে রাখছে, এটা সি এর জন্য। আর নিচে যেটা আছে এটা ধরো -10 ডিগ্রি করে রাখছে, এটা হচ্ছে তোমার ডি এর জন্য। কেন আমি এটা বললাম, এই জায়গাটা, এই কনসেপ্টটা আমরা কেন এখানে নিয়ে আসলাম? এইখানে দেখো, এই যে +10 এবং -10, এই দুইটা কি একটা অপরটার দর্পণ প্রতিবিম্ব না, এবং বিপরীত একটা অপরটার কি দর্পণ প্রতিবিম্ব এবং বিপরীত। মানে আমরা আয়নার সামনে দাঁড়ালে আমাদের ডান পাশটা বাম পাশ হয়ে যায়, ঠিক তেমনই এটা পজিটিভটা এই পাশে আসলে নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এই যে কনসেপ্ট, এইটা এইটার সাথে এটা এবং এইটার সাথে এইটা দুইটাই কি, এরা হচ্ছে একে অপরের বলা হবে এনানসিওমার। এদেরকে বলা হবে এনানসিওমার, অথবা বলা হবে এনানসিওমর, অথবা বলা হবে এন্টিমার, অথবা বলা হবে এন্টিপড। মানে কি, এত কিছুর মাঝে একটা কথা তোমাকে মনে রাখতে হবে শুধু, যে এনানসিওমার যুগল একে অপরের দর্পণ প্রতিবিম্ব। এনানসিওমার দ্বয় একে অপরের দর্পণ প্রতিবিম্ব। তাহলে এই +10 -10 মানে এ এন্ড ডি, এ এন্ড ডি এরা একে অপরের এনানসিওমার, বি এন্ড সি এরা একে অপরের এনানসিওমার, কিন্তু এ আর বি কিন্তু তুমি এনানসিওমার বলতে পারবা না। এটা আমরা বেসিক বললাম, আস্তে আস্তে আসো আমরা একটু ডিটেলস আলোচনা করব। আমরা একটু ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা একটা যৌগের কথা তো চিন্তা করি, CH4, সি, এখানে সি, এখানে তুমি দাও CH2OH। আচ্ছা, এবার এখানে আমরা কি করব, এই বাকি হাতগুলো পূর্ণ করবো। ধরো এই জায়গাটাতে তুমি হাইড্রোজেন দিছো, এখানে OH দাও, এই জায়গাটাতে তুমি OH দাও, এইখানটাতে তুমি হাইড্রোজেন দাও। ভালো কথা। এইটাতে তুমি এখানে হাইড্রোজেন দাও, এপাশে হাইড্রোজেন দাও, এপাশে OH দাও, এপাশে তুমি OH দাও। এইটার ক্ষেত্রে দুই পাশে OH দাও, এপাশে H, এপাশে H দাও। নিচেরটায় একটু উপরে কিছু, নিচেরটায় কি করব, নিচেরটা উপরে ছিল ওএইচ, এখানে ওএইচ দিলাম, এইচ দিলাম, এখানে ওএইচ দিলাম, এখানে আমাকে ওএইচ দিতে হবে, এই জায়গায় এইচ দিতে হবে। একটু খেয়াল করো তো, এই যে জিনিসটা,
আমরা একটু বক্সের মধ্যে করে রাখি, তাহলে বিষয়টা দেখতে সুন্দর হবে। এই মনে করো এই হচ্ছে চারটা জিনিস আছে, একটু খেয়াল করো তো এইটা আর এইটা, এর যে বাম হাত গুলা ছিল বা এর যে ডান সাইডে যেগুলো ছিল সেগুলো এর বাম সাইডে চলে আসছে না? এর বাম সাইডে যেগুলো ছিল সেগুলো ডান সাইডে চলে গেছে না? খেয়াল করো তো, এটাই কিন্তু হয়েছে। তার মানে এই দুইটা তুমি যদি দর্পণের সামনে রাখো একই জিনিস পাবা। এই যৌগটাকে তুমি যদি আয়নার সামনে রাখো তুমি সেম এই জিনিসটাকে পাবা, আবার এই জিনিসটাকে তুমি যদি আয়নার সামনে রাখো তুমি এই জিনিসটা পাবা। একই জিনিস যদি পাওয়া যায় এবং হাতগুলা যদি আলাদা আলাদা হয় তাদেরকে পরস্পর কি বলা হবে? এনানসিওমার। তাহলে এরা হচ্ছে পরস্পরের এনানসিওমার। এই দুইটা কি পরস্পরের এনানসিওমার, এই দুইটা পরস্পরের এনানসিওমার। এবার এইটার এটা খেয়াল করো, এখানে যদি আয়না রাখো দেখো এর ওএইচ আছে যেখানে, এর ওএইচটা কিন্তু নিচে চলে আসছে। মানে এখানে কি দেখবা, এই পাশে লেফট সাইডে ওএইচ ছিল আর এইচ ছিল, এখানে উল্টা গেছে না? এর 2 নাম্বার কার্বনের কথা চিন্তা করো, ভালো করে বুঝো। এর 2 নাম্বার কার্বন এটা, এর 2 নাম্বার কার্বনের ডান সাইডে ওএইচ আছে, এর ডান সাইডে এইচ আছে, এর ডান সাইডে এইচ আছে, ডান সাইডে ওএইচ আছে, তাহলে চেঞ্জ হয়ে গেছে না? এর রাইট সাইডের গুলো এর লেফট সাইডে চলে আসছে, এর লেফট সাইডে যেগুলো ছিল সেগুলো রাইট সাইডে চলে আসছে, তাহলে এরাও কি একে অপরের দর্পণ প্রতিবিম্ব না? তাহলে এদেরকেও আমি কি বলবো? এরাও একে অপরের এনানসিওমার। এরা এদেরকে বলা হবে একে অপরের এনানসিওমার। মানে দর্পণ প্রতিবিম্ব হলেই তুমি কি বলবা? দর্পণ প্রতিবিম্ব হলেই তুমি বলবা এনানসিওমার। খুব ভালো করে কথাটা মনে রাখবা, দর্পণ প্রতিবিম্ব হলেই তুমি বলবা এনানসিওমার। কিন্তু আমি যদি বলি এই যৌগের সাথে এই যৌগ, এর কি কোনো দর্পণ প্রতিবিম্ব হচ্ছে? মিল করে দেখো তো, এইচ ওএইচ 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 এর কোনো দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না। আবার এইটার সাথে এইটা দেখো কোনো দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না। এইটার সাথে এটা, এর কোনো দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না। দেখো যেখানে একটা সাইড দেখো এইচ এইচ, এখানে ওএইচ এইচ, মিল নাই। এই দুইটা যৌগ দেখো এরা কোনো দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না, এরা কোনো দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না। তাহলে যদি দর্পণ প্রতিবিম্ব না হয় সেই যৌগগুলোকে বলা হবে ডায়াস্টেরিওমার। তাহলে এইগুলা সব হচ্ছে ডায়াস্টেরিওমার। কি বললাম? ডায়াস্টেরিওমার। একটা কথা যদি এখান থেকে মনে রাখো তাহলে বুঝতে পারবা দর্পণ প্রতিবিম্ব হবে না। এইটা দেখে আমরা ডায়াস্টেরিওমার আইডেন্টিফাই করব। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা মোটামুটি কিন্তু একটা ধারণা পাইলাম যে কারা ডায়াস্টেরিওমার হবে, কারা এনানসিওমার হবে, কারা ডায়াস্টেরিওমার হবে, কারা এনানসিওমার হবে। এখন একটু এই জিনিসটা তো এইভাবে বুঝলাম, এইটা কিন্তু আরো অন্যভাবে বুঝতে পারি আমরা। অন্য একটা এক্সাম্পল যদি আমরা একটু দেখি, বিভিন্ন ভাবে এই জিনিস বোঝা যায়, আমি এখানে খুব সহজ করে বুঝাইলাম। আরো একটা কথা চিন্তা করো, ধরো একটা যৌগ এখানে আছে CH3, এখানে কার্বন, এখানে ধরো, আচ্ছা হাতগুলো আমি পরে দিব, এখানে কার্বন, আর এইখানটাতেও তোমার রয়েছে CH3। এইটা মাঝখানে সবার সাথে একটা করে আয়না রাখা হয়েছে বা দর্পণ রাখা হয়েছে এখানে।
ধরো এই দর্পণটা এখানে রাখা হয়েছে। তার তো লাগবে না, এইটা এইগুলা হচ্ছে তোমার দর্পণ। এইখানে যে হাতগুলো আছে, এখানে ধরো তুমি এইচ দাও, এখানে তুমি ক্লোরিন দাও, এখানে তুমি ওএইচ দাও, এখানে তুমি এইচ দাও। এইখানে যদি দর্পণ রাখা হয়েছে তাহলে কি হবে? এটা কি করলাম? তাহলে এর ওএইচটা এই পাশে চলে আসবে, এই পাশে এইচ যাবে, এই পাশে তোমার এইচ চলে আসবে, এখানে সিএল আসবে। এইটা। আচ্ছা, এইখানটাতে এই হাতে তুমি ওএইচ দাও, এই হাতে এইচ, এই হাতে তুমি ক্লোরিন দাও, এই হাতে তুমি এইচ দাও। তো এইটা এখানে কি চলে আসবে? এইচ চলে আসবে, এখানে তোমার ওএইচ চলে যাবে, এইখানে তোমার এইচ চলে আসবে, এই পাশে তোমার ক্লোরিন চলে যাবে। তা বুঝতে পারতেছো এই কার্বনটা কাইরাল কার্বন, এই কার্বনটা কাইরাল কার্বন, এটাও কাইরাল, সবগুলাই কাইরাল কার্বন এখানে। এখন এইটা ধরো তোমার এ যৌগ, এইটা তোমার বি যৌগ, এইটা তোমার সি যৌগ, এইটা তোমার ডি যৌগ। এইখানটাতে এরকম বেশ কতগুলো যৌগ দেওয়া হবে, দিয়ে তোমাকে বলবে, আমি ধরো এখানে বললাম কতগুলো সম্পর্ক তোমাকে এখানে, ধরো এ এবং বি, তারপরে সি এবং ডি, এ এবং সি, এ এবং বি, বি এবং সি, এরকম অনেকগুলো আসতে পারে কিন্তু। এ সি, বি সি, এ ডি, আরেকটা হতে পারে বি অ্যান্ড ডি। একটু যদি খেয়াল করো এ আর বি, এ আর বি দেখো, এর লেফট সাইডে যা ছিল সেগুলো রাইট সাইডে চলে গেছে। তার মানে এইখানে তুমি কি দেখতে পাচ্ছ? এই জায়গাটাতে আমার দর্পণ প্রতিবিম্ব হয়েছে। এরা একে অপরের কি? দর্পণ প্রতিবিম্ব। আবার এদের যদি দেখো, এর লেফট সাইডে যা ছিল এর রাইট সাইডে তাই চলে গেছে। তাহলে এরা হচ্ছে একে অপরের দর্পণ প্রতিবিম্ব। কিন্তু তুমি বি আর সি এর কথা চিন্তা করো, বি তে রাইট সাইডে যারা ছিল তারা কি সবাই লেফট সাইডে আসছে? আসে নাই। এর রাইট সাইডে ছিল হাইড্রোজেন, এর রাইট সাইডে ওইচ আসছে, তাহলে এরা কিন্তু দর্পণ প্রতিবিম্ব না। তাহলে এ আর বি আর সি আর ডি, এ আর বি এবং সি আর ডি এরা যেহেতু দর্পণ প্রতিবিম্ব হয়েছে, তাহলে এদেরকে আমি কি বলবো? এনানসিওমার। বাকি দেখো এখানে আমি যাদের মতো বলছি, এ অ্যান্ড সি, এ আর সি দর্পণ প্রতিবিম্ব না, এ অ্যান্ড ডি দর্পণ প্রতিবিম্ব না, বি অ্যান্ড সি দর্পণ প্রতিবিম্ব না, বি অ্যান্ড ডি দর্পণ প্রতিবিম্ব না। তাহলে এই চারটা যেহেতু দর্পণ প্রতিবিম্ব না, এই চারটা যেহেতু দর্পণ প্রতিবিম্ব নয়, সেজন্য এদেরকে কি বলবো? এরা একে অপরের ডায়াস্টেরিওমার। এদেরকে আমি বলবো ডায়াস্টেরিওমার। এনানসিওমার, ডায়াস্টেরিওমার এই টপিক গুলা আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আসো, একটু আমাকে জানতে হবে এই বৈশিষ্ট্য সম্পর্কে। এনানসিওমারের কি বৈশিষ্ট্য, ডায়াস্টেরিওমারের কি বৈশিষ্ট্য, অ্যাডভান্স লেভেলের জন্য এগুলা। ডায়াস্টেরিওমারের কি কি বৈশিষ্ট্য, এনানসিওমারের কি কি বৈশিষ্ট্য? ডায়াস্টেরিওমারের ডায়াস্টেরিওমারের ভৌত ধর্ম আলাদা। মানে কি? মানে
বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আলাদা। ডায়াস্ট্রিমার দ্বয়ের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আলাদা। তাহলে এদেরকে আলাদা করবো কিভাবে? স্ফুটনাঙ্ক যেহেতু আলাদা, এদেরকে আমরা পাতনের মাধ্যমে, গুণগত রসায়নে এই টাইপের কিছু পড়ছিলাম, যদিও শর্ট সিলেবাস বহির্ভূত এই টপিকটা ছিল। পাতনের মাধ্যমে এদেরকে তুমি আলাদা করতে পারবা, পাতনের মাধ্যমে আলাদা করতে পারবা। তো এদের ভৌত ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু এদের যে রাসায়নিক ধর্মগুলা এগুলা সেম থাকে, রাসায়নিক ধর্মগুলা সেম থাকে। তো এই কয়টা তোমার ডায়াস্টেমারের বৈশিষ্ট্য। এনানসিওমারের বৈশিষ্ট্য একটু পড়তে হবে। এনানসিওমারের বৈশিষ্ট্য, এই এনানসিওমারের কি কি বৈশিষ্ট্য আছে? আগেরটার ভৌত ধর্ম আলাদা ছিল, এনানসিওমারের ভৌত ধর্ম আলাদা না, একই। এনানসিওমারের ভৌত ধর্ম একই, তার মানে মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট দুইটার সেম। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কি সেম, এজন্য এদেরকে পাতন দ্বারা আলাদা করা যাবে না। পাতন দ্বারা আলাদা করা যায় না। যেহেতু এদের ভৌত ধর্ম একই, তার মানে বাকি থাকলো রাসায়নিক ধর্ম, সে রাসায়নিক ধর্মটা আলাদা হবে। আগেরটা রাসায়নিক ধর্ম সেম ছিল, আর এটা রাসায়নিক ধর্ম ভিন্ন হবে। একটা অপরটা ঠিক, কিন্তু আমরা বিপরীত পাইলাম, একটা অপরটা ঠিক বিপরীত পাইলাম। এরপরে আমাদের চলে আসে মেসোযৌগের কনসেপ্ট। এখন আসো মেসোযৌগ। আমরা একটা জিনিস বলছি যে মেসোযৌগ মানে কি, মেসোযৌগ মানে হচ্ছে সেটা হবে আমার আলো নিষ্ক্রিয় যৌগ, মানে এটা তোমার পজিটিভ দিকেও যাবে না, নেগেটিভ দিকেও যাবে না। এখন আগে তোমাকে কতগুলা শর্ত এখানে মেইনটেইন করতে হবে, কতগুলা শর্ত এখানে আগে মেইনটেইন করতে হবে, তারপরে এখানে মেসোযৌগের হিসেবে আসবো। প্রথম, আমি শর্তগুলো একটু যদি লিখি। প্রথম কথা, অবশ্যই সেখানে কাইরাল কার্বন থাকতে হবে। প্রথম কথা, কাইরাল কার্বন থাকতে হবে এবং তাদেরকে প্রতিসম হতে হবে, সিমেট্রিক্যাল হতে হবে। প্রতিসম হতে হবে বা সিমেট্রিক্যাল হতে হবে। আর মেসো যৌগগুলা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় না। দর্পণ প্রতিবিম্ব না হলে এদের জন্য ডিএল সমানু প্রযোজ্য না। ডিএল সমানু প্রযোজ্য নয়। এখন এই জায়গায় যে বললাম মেসোযৌগরা একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয় না, দর্পণ প্রতিবিম্ব হয় না, কিন্তু নিজেই নিজের দর্পণ প্রতিবিম্ব হয়ে থাকে। এরা নিজেই নিজের দর্পণ প্রতিবিম্ব হয়ে থাকে। মানে এটা কিছুই বুঝলাম না, তাই না? একটু খেয়াল করুন, বিষয়টা একটু ক্লিয়ার করি। আমরা তো টার্টারিক অ্যাসিডের নাম শুনছি, তাই না?
টার্টারিক অ্যাসিডের নাম শুনছো। টার্টারিক অ্যাসিডের সংকেতটা কি? HCOH বন্ড, CHOH বন্ড, CHOH COH, এইটাই হচ্ছে আমার টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিডে দেখো এই পাশ থেকে মাঝখান দিয়ে দুই ভাগ করলে লেফট সাইডে যা, লেফট সাইডে যা, রাইট সাইডেও তাই, লেফট সাইডেও যা, রাইট সাইডেও তাই, তাহলে এদেরকেই বলা হয় প্রতিসম, নিজেই নিজের প্রতিবিম্ব, নিজেই নিজের প্রতিবিম্ব। আচ্ছা, এখানে আমরা আরেকটা কথা বললাম, ডিএল সমানু প্রযোজ্য হবে না একই যৌগের মধ্যে। আমি আচ্ছা গাঠনিক সংকেত দিয়ে আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি। তুমি যদি টার্টারিক অ্যাসিডের গাঠনিক সংকেত দেখো কেমন দেখতে পাবা, COH বন্ড, COH, এখানে H, এখানে যদি তুমি OH দাও, এখানে H, এই জায়গায় COH, এইটাই তো তোমার। তো এইখানে দেখো এইটাই কাইরাল কার্বন, এইটাই কাইরাল কার্বন। তা এখানে প্রথম শর্ত আমাদের এটা ছিল। এবার এই যৌগটাতে তুমি যদি CRN রুলস অ্যাপ্লাই করো, এইটা হচ্ছে C, এটা হচ্ছে R, এটা হচ্ছে N, এটা কোন দিকে আছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তা এখান থেকে তুমি দুই ভাগ করো, উপরে যা নিচেও তাই। আমরা বললাম না নিজেই নিজের প্রতিবিম্ব, দেখো উপরে যে পার্ট নিচেও সেই পার্ট, আয়না রেখে দেখো উপরে যে পার্ট নিচে সেই পার্ট, এই জন্য বলা হয়েছে নিজে নিজের প্রতিবিম্ব। তাহলে এখানে সিআরএনটা কোন দিকে হয়েছে? অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে এই পাশটা, উপরের পাশটা আমি বলবো ডি সমান, এই পাশটা সি, এই পাশটা আর, এই পাশটা এন। এটা কোন দিকে হয়েছে? ঘড়িকাটার দিকে হয়েছে, এই জন্য এই পাশটা হচ্ছে এল সমান। একই যৌগে তুমি পাইছো কি? ডি সমান এল সমান পাইছো। একই যৌগে তুমি ডি সমান পাইছো, এল সমান পাইছো। তুমি যদি এটাকে দর্পণের সামনে রাখো, ধরো এই দর্পণের সামনে তুমি এটা রাখছো, তাই দর্পণের সামনে যদি রাখো, তাহলে এখানে কি ঘটনা ঘটবে? COH তো থাকবে, এইখানে আমাদের এই পাশে আমাদের কি চলে আসবে? OH চলে আসবে, এই পাশে H যাবে, এইখানে আমাদের H চলে আসবে, এই পাশে আমাদের OH চলে আসবে, আর এখানে COH আসবে। একটু খেয়াল করো তো, এইটা তো C, এইটা তো R, এইটা তো N, তখন এটা কি হয়ে যাচ্ছে? এটা তখন ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, তখন এটা L সমান হচ্ছে। আর নিচের পার্টটা কি হবে? এটা C, এটা R, এটা N, তাহলে এইটা যাচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তখন এটা D সমান হয়ে যাচ্ছে। একটু খেয়াল করো তো, এই পাশে যখন ডি সমান ছিল তার পাশে এল সমান হয়ে গেছে না? আবার এখানে দেখো এল সমান হয়ে গেছে। একইতে যেহেতু তোমার, একই যৌগে যেহেতু উপরে ডি নিচে এল, উপরের দিকে ডি সমান, ধরো তোমার এটা +2.24 ডিগ্রি যদি ঘোরায়, নিচেরটা তোমার -2.24 ডিগ্রি ঘোরাবে লেফট দিকে, তাহলে দুইটা মিলে আলটিমেটলি কি হয়ে যাবে? দুইটা মিলে আলটিমেটলি কিন্তু তোমার শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু আমরা গ্লুকোজের ক্ষেত্রে কি করছিলাম? লেফট সাইডে ডি সমান, রাইট সাইডে এল সমান, অথবা লেফট সাইডে এল সমান, রাইট সাইডে ডি সমান, এরকম ছিল। একই যোগে দুইটা ছিল না, একই যোগে যেহেতু দুইটা আসছে, প্লাস মাইনাস করে জিরো আসতেছে, এই জন্যই মেসো যৌগটাকে বলা হয় আলোক নিষ্ক্রিয়, এবং এই মেসো যৌগের ডি সমাণু এল সমাণু পাওয়া যায় না। মেসো যৌগের ডি সমাণু এবং এল সমাণু পাওয়া পসিবল না। তাহলে একটু হলেও আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এখন দেখো, এইখান থেকে যদি আমরা আরো একটু ডিটেলস জানতে চাই, আমাদের সাধারণত বের করতে বলে মেসো সমাণুর সংখ্যা বের করতে বলে, মেসো সমাণুর সংখ্যা বের করতে বলে। আমাদের আলোক সমান নির্ণয় করতে বলবে। আমি ডিটেলসে রেসিমিক মিশ্রণ ওগুলো আমি আস্তে আস্তে আসতেছি। আমাদের কি বের করতে বলবে? আলোক
বলবে একটা যৌগ দিয়ে বলবে এটার আলোক সমাণু বের করো, এটার আলোক সমাণু বের করো। তা এইখানে দুইটা কনসেপ্ট হতে পারে, মানে দুইটা জিনিস হতে পারে। ওই যে যৌগটা দেওয়া আছে ওইটা তোমার সাধারণ যৌগ হতে পারে, মানে নর্মাল যৌগ হতে পারে, অথবা তোমার ওইটা মেসো যৌগ হতে পারে। এই দুইটা জিনিস হতে পারে। সাধারণ যৌগ হলে সেটার সমাণু বের করার সূত্র আমরা পড়ছি 2 টু দি পাওয়ার n। n মানে কি? n মানে হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা। কিন্তু যদি যৌগটা মেসো হয়, মেসো যৌগ হলে 2 টু দি পাওয়ার n সূত্র দিয়ে আমরা বের করতে পারবো না। আমরা বের করতে পারবো না। মেসো যৌগ যদি হয়, মেসো যৌগ মেসো যৌগ হলে আমরা প্রথমে কি বলছি? সত্য একটু আগে পড়ে আসছি, কাইরাল কার্বন থাকতে হবে। তাই কাইরাল কার্বন থাকা মানে কি? সেটা আলোক সক্রিয় যৌগ, তার মানে তার আলোক সমাণু থাকবে। মেসো যৌগের আলোক সমাণু থাকবে। তা মেসো যৌগের বা মেসো সমাণু বের করার সূত্র কি? আমি এখানে যদি ছোট্ট করে বলি, এটার আলোক সমাণু মেসো যৌগ যদি হয়, সেখানে তুমি টোটাল সময় কি পাবে? আস্তে আস্তে আসতেছি। এটার আলোক সমাণু বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। মেসো যৌগ হলে আলোক সমাণু মেসো যৌগে কয়টা হবে? 2 টু দি পাওয়ার n - 1। আর মেসো সমাণু কয়টা হবে? বা মেসো যৌগ কি হবে? মেসো সমাণু বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 2 ডিভাইডেড বাই 2। এই দুইটা যোগ করলে তুমি পাবা মোট আলোক সমাণু। মোট আলোক সমাণু কি হবে? 2 টু দি পাওয়ার n - 1 প্লাস 2 টু দি পাওয়ার n - 2 ডিভাইডেড বাই 2। খুব ইন্টারেস্টিং জিনিস, এবং দেখো মজার, বুঝলে মজার, না বুঝলে কিন্তু খুবই কঠিন। না বুঝলে একটু কঠিন। আচ্ছা, এখন তোমার একটা এরকম কোশ্চেন দেওয়া থাকবে, ধরো আমি একটা কোশ্চেন করলাম এখানে। কোশ্চেনটা এরকম: একটি যৌগে কাইরাল কার্বন আছে 4টি এবং যৌগটা মেসো। যৌগটা কি যৌগ? মেসো যৌগ। যৌগটা মেসো যৌগ। এখান থেকে তোমার বের করতে বলতে পারে ই সমাণু কয়টা, এল সমাণু কয়টা, আর মোট সমাণু কয়টা। তা কাইরাল কার্বন যদি 4টা হয়, তা তুমি 4টা ডি সমাণু পাবা, 4টা এল সমাণু পাবা, মোট কয়টা পাবা? মেসো যৌগ হলে সেখানে কি থাকে? মেসো যৌগ হলে সেখানে কি থাকে? মেসো সমাণু থাকবে। মেসো যৌগ হলে সেখানে মেসো সমাণু থাকে। তার আগে দেখো এই ডিএল টা আমরা কি করে বের করছি? দেখো এটা যেহেতু মেসো যৌগ বলা হয়েছে, মেসো যৌগে আমি এখানে দুই প্রকার সমাণু পাবো, একটা পাবো আলোক সমাণু, আর একটা পাবো মেসো সমাণু, তাই না? তা আলোক সমাণু বের করার সূত্র কি? 2 টু দি পাওয়ার n - 1। এই 2 টু দি পাওয়ার 4 মানে কত আসে? 2 টু দি পাওয়ার 3 মানে 8। এই 8টার মধ্যে 4টা হবে তোমার ডি সমাণু। আলোক সমাণু হয় না? দেখো কিছু বলছে আলোক সমাণু, আলোক সমাণু মানে তো ডি সমাণু এল সমাণু। টোটাল যদি 8টা হয়, 8টার মধ্যে 4টা হবে ডি সমাণু আর 4টা হবে এল সমাণু। মেসো সমাণু তো বের করবো কিভাবে? 2 টু দি পাওয়ার n - 2 বাই 2। n এর মান 4, 4 - 2 বাই 2, তার মানে 2/2 1, তার মানে মেসো সমাণু 2টা। টোটাল কত আসতেছে? 4 আর 4 8, আর 2 10টা। এখানে সমাণু আসতেছে কত? সমাণু আসতেছে 10টা।
এখানে তো আমি স্পেসিফিক করেই দিয়েছি যে একটা 4টা কাইরাল কার্বন আছে। তাহলে এরকম তোমার যদি তৈরি করে দেয় সেই ক্ষেত্রেও তোমাকে বের করে নিতে হবে। ধরো আমি এখান থেকে CH3, এখানে আমি বললাম CaCl, এখান থেকে বলা হয়েছে CaCl, এখানে বলা হয়েছে Cl, আর এই জায়গায় CH3। এটি মেসেজ হবো। হ্যাঁ, আরেকটা কথা, এটা ডি সমান এল সমান কিন্তু আমি আলাদা করে বলতে পারবো না। আলোক সমানও মধ্যেই কিন্তু ডি আর এল ছিল, এই দুইটা মিলে কিন্তু আমার আলোক নিষ্ক্রিয় হয়ে গেছিল মেসেজ ওটা। এখানে তোমাকে কি বের করতে বলবো, ওই একই কথা, ডি সমানু কয়টা, এল সমানু কয়টা, আর মোট সমানু কয়টা, এরকম বের করতে বলবে। তার আগে তোমাকে কি করতে হবে, এই যোগে কাইরাল কার্বন খুঁজতে হবে। কাইরাল কার্বন খুঁজতে গেলে এখানে তোমার গাঠনিক সংখ্যা থাকতে হবে CH3, CH, এখানে Cl, এখানে তুমি Cl দাও, এখানে তুমি H দাও, এখানে তোমার CH3। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কাইরাল কার্বন আছে দুইটা। তাহলে মেসোযৌগ যেহেতু, সেখান থেকে আমি দুইটা সমাণু পাবো, একটা পাবো আলোক সমাণু, আর একটা পাবো আমরা মেসো সমাণু। আলোক সমাণু নির্ণয় সূত্র 2n-1 মানে একটা, ও একটা বলতেছি দুইটা, দুইটা মানে একটা হচ্ছে ডি সমাণু, আর একটা হবে এল সমান। আর মেসোযৌগ সূত্র কি, 2n-2 মানে 2 - 2 0, কোনো কিছু পাওয়া 0 মানে 1। ডি সমাণু একটা, এল সমাণু একটা, মোট সমাণু কত, 2 আর এই 1 3, টোটাল সমাণু হচ্ছে এখানে 3টা। তাহলে মেসো সমাণু হতে গেলে কমপক্ষে, আচ্ছা এখানে যদি তোমার একটা কাইরাল কার্বন থাকতো, একটা কাইরাল কার্বন থাকতো, তখন কিন্তু তুমি মেসো সমাণু পাইতে না, নেগেটিভ আসতো না। এই জন্য সর্বনিম্ন দুইটা কাইরাল কার্বন থাকতে হবে। সর্বনিম্ন তোমার এখানে মনে রাখবা, দুইটা কাইরাল কার্বন আমার থাকা বাঞ্ছনীয়, থাকতে হবে আর কি। তাহলে মেসো সমাণু বের করার টেকনিক আশা করি বুঝতে পারছো। এবার আসো, আমরা মেসো যৌগ ওখানে, আমরা যখন প্রথমে পোলারিমিটারের সাহায্যে দেখছিলাম, মাঝখানে ছিল আমার মেসোযৌগ, আলোক নিষ্ক্রিয় সব কয়টা একই সাথে বলছিলাম, এবং সেখানে আরেকটা কথা বলছিলাম, রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ, দেখো আমরা এখানে ধর একটা পাত্র নিলাম, এই হচ্ছে একটা পাত্র নিলাম, স্যাম্পল কালেকশনের পাত্র। এই পাত্রে দুইটা জিনিস রাখা আছে, একটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, আর একটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। ডি ল্যাকটিক অ্যাসিড আর একটা এল ল্যাকটিক অ্যাসিড, তা বুঝতেই পারতেছো ডি ল্যাকটিক অ্যাসিড যেহেতু সে +2.24 ডিগ্রি ঘোরাবে, আর যেটা এল ল্যাকটিক অ্যাসিড সেটা -2.24 ডিগ্রি ঘোরাবে। কত ডিগ্রি ঘোরাবে এটা না মনে রাখলেও এটা তো মনে থাকবে, ডি মানে পজিটিভ, এল মানে নেগেটিভ। এবার আরেকটা জিনিস এখানে বললাম, এইটার কনসেন্ট্রেশন 1 মোলার, এটারও কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা 1 মোলার, মানে ডি এর পরিমাণ এল এর পরিমাণ দুইটা সেম। এরকম যদি হয়, এই পাত্রের মধ্য দিয়ে যদি তুমি এইরকম আলো পাস করাও, ঠিক অপর প্রান্ত দিয়ে সেম আলো পাবা, অপর প্রান্ত দিয়ে সেম আলো পাবা। কিন্তু যদি একটু ভিন্ন কাজ করো, ভিন্ন কাজ বলতে আমি কি বলতে চাচ্ছি, এই জায়গায় কনসেন্ট্রেশন গুলো যদি তুমি আলাদা করে দাও, ধরো কনসেন্ট্রেশন এখানে আমি আলাদা করে দিলাম, কি করলাম, এটাতে আমি দিলাম 4 মোলার, এখান থেকে আমি দিলাম 2 মোলার, ঘনমাত্রা আলাদা। এই ঘনমাত্রা আলাদা হলে এখানে আলো কিন্তু পাস করবে। এখন দেখো ঘনমাত্রা, এই আলোটা যে বেঁকে যাবে অবশ্যই, যেহেতু ঘনমাত্রার পার্থক্য আছে, ঘনমাত্রার পার্থক্য আছে, এগুলো কিন্তু মিশ্রণে রাখা হয়েছে এখানে একসাথে। তা এইখানে ল্যাকটিক অ্যাসিড না, ডি ল্যাকটিক অ্যাসিড এল ল্যাকটিক অ্যাসিড সমপরিমাণে থাকে, আমি বোঝানোর জন্য বলতেছি। এখানে ডি এল বলে কিছু না, এখানে আমি ডি যৌগ এবং এল যৌগ মিশ্রিত করতেছি।
তাহলে এখানে আমাদের ডি মানে সেটা কতটুকু হবে, ধরো এক্স ডিগ্রি ঘোরাবে আর এটা মাইনাস এক্স ডিগ্রি ঘোরাবে, এইটা। এখন আলোটা এইভাবে যাবে নাকি আলোটা এইভাবে যাবে সেটা আমরা কি করে বুঝবো? খেয়াল করো কার পরিমাণটা বেশি, ডি এর পরিমাণটা এখানে বেশি না? ডি এর পরিমাণ যেহেতু বেশি সেই জন্য এইভাবে আমার আলোটা যাবে, ডান দিকে বেঁকে যাবে। ডি এর পরিমাণ যেহেতু এখানে বেশি সেজন্য আলোটা কোন দিকে বাঁকবে? ডান দিকে বেঁকে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে এই কনসেন্ট্রেশন থেকে আমরা বুঝতে পারবো যে আলোটা কোন দিকে বাঁকবে, আলোটা কোন দিকে বাঁকবে এবং কে কত মোলার বেশি আছে। তো এখান থেকে কি বুঝতেছো? ডি সমান ওটা 2 মোলার বেশি আছে এটার তুলনায়। কে কোন দিকে বাঁকবে এইটা। তাহলে এখান থেকে বুঝতে পারছো তো যে কে বেশি আছে? ডি সমান বেশি আছে, কত মোলার? 2 মোলার। কোন দিকে বাঁকবে? ডান দিকে বাঁকবে। আমি এটা লিখলাম না। এখন এইখান থেকে প্রশ্ন আসতে পারে কেমন, একটু ম্যাথমেটিক্যালি প্রশ্ন আসে, সমাধান থেকেও ম্যাথমেটিক্যালি প্রশ্ন আসতে পারে। দেখো একদম আমি ধরে ধরে ডিটেলস বোঝাচ্ছি, কিন্তু আমি একদম ধরে ধরে ডিটেলস বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, তো এখানে একইভাবে আমরা মিক্স করব ডি আর এল। এখানে ধরো ডি সমান মিলে আছে, ডি হচ্ছে ধরো কি বলবা প্লাস এক্স ডিগ্রি, আর এখানে এল সমান হচ্ছে মাইনাস এক্স ডিগ্রি। এটা তো স্বাভাবিক কথা, ডি আর এল মিলে এখানে রাখা হয়েছে। এই জায়গায় আরেকটা হিন্টস দেওয়া হচ্ছে ডি এর পরিমাণটা একটু বেশি। কতটুকু বেশি? ডি এর পরিমাণ বলা আছে 80% বেশি। প্রশ্নগুলা কি এখানে? প্রথম প্রশ্ন, আলো কোন দিকে বাঁকবে? প্রথম প্রশ্ন কি থাকবে এখানে? আলো কোন দিকে বাঁকবে, এটা। দ্বিতীয় প্রশ্ন কি থাকবে? এটা রেসিমিক মিশ্রণ কিনা, মানে রেসিমিক মিশ্রণ কত পার্সেন্ট এখানে, রেসিমিক মিশ্রণ কত পার্সেন্ট। আর কি থাকবে? মোট ডি কত পার্সেন্ট। এই এই টাইপের কোশ্চেন এখানে থাকবে, একটু এখানে তোমাকে বুদ্ধি খাটাইতে হবে। দেখো ডি আছে অতিরিক্ত, আমরা এইখানে উপরেরটা একটু খেয়াল করো। ডি যখন অতিরিক্ত ছিল মানে ডি এর কনসেন্ট্রেশনটা যখন বেশি ছিল, আলো কোন দিকে বাঁকাইছিল? আলো ডান দিকে বাঁকাইছিল না? আলো ডান দিকে বাঁকাইছিল। তা এই জায়গাটাতে তোমার ডি এর পরিমাণটা এক্সিস আছে, বেশি আছে, তার মানে এখানে আলো কোন দিকে যাবে? অবশ্যই ডানে বাঁকবে। তো এখানে উত্তর কি হবে? আলো ডান দিকে বাঁকবে। এখন কথা হচ্ছে রেসিমিক মিশ্রণ কত পার্সেন্ট। রেসিমিক মিশ্রণ মানে কি? আলোক নিষ্ক্রিয়। ডি এন্ড এল মিলে আমার টোটালটা শূন্য হয়ে যাবে। এইটা কি আলোক নিষ্ক্রিয় না? আলোক নিষ্ক্রিয় বলেই দেখো যে পথ দিয়ে আলো মানে সোর্সে যেমন ছিল আমরা ফলাফলও ঠিক তেমন পেয়েছি। তাহলে এখানে কোনো দিকে বাঁকাই নাই, এটাই হচ্ছে রেসিমিক মিশ্রণ, তাহলে আলোক নিষ্ক্রিয়। এটাই হচ্ছে রেসিমিক মিশ্রণ, আলোক নিষ্ক্রিয়। তার মানে এখানে টোটাল 100%ই আলোক নিষ্ক্রিয় হয়েছে। এই ক্ষেত্রে যেহেতু ডি বলছে অতিরিক্ত 80%, তার মানে বাকি 20% হবে রেসিমিক মিশ্রণ। কোনো একটা যদি এক্সিস বলে ওইটুকু বাদ দিয়ে বাকি যতটুকু থাকবে সেইটুকুই হচ্ছে রেসিমিক মিশ্রণ। তো এই রেসিমিক মিশ্রণ কত পার্সেন্ট? রেসিমিক মিশ্রণ হচ্ছে 20%। এই 20% এর মধ্যে মানে 20% রেসিমিক মিশ্রণের মধ্যে, আবারও বলতেছি ডি এক্সিস যতটুকু থাকবে 100 থেকে ওইটা বাদ দিয়ে যতটুকু পাবা ওইটাই হবে রেসিমিক মিশ্রণ। এই রেসিমিক মিশ্রণের মধ্যে অর্ধেক হবে ডি আর বাকি অর্ধেক হবে তোমার এল। এবার দেখো আরেকটা কোশ্চেন এখানে ছিল টোটাল ডি কত, টোটাল ডি কত পার্সেন্ট। দেখো রেসিমিক মিশ্রণের মধ্যে তুমি ডি পাচ্ছ 10%, রেসিমিকের মধ্যে ডি পাচ্ছ 10% আর ডি অলরেডি 90% এক্সিস্ট ছিল। টোটাল ডি হচ্ছে 90%। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো অ্যাডভান্স লেভেলের। এগুলো যদি চাও করতে পারো, না করলেও তেমন প্রবলেম হয় না, খুব বেশি তেমন প্রবলেম দেখা যায় না। আচ্ছা,
এখনো অ্যাডভান্স লেভেলের আরো কিছু টার্ম আছে, সেটা হচ্ছে আপেক্ষিক আবর্তন আর একটা হচ্ছে পরিলক্ষিত আবর্তন। একটা আপেক্ষিক আবর্তন আর একটা হচ্ছে পরিলক্ষিত আবর্তন। একটু দেখো জিনিসগুলো কি। আপেক্ষিক আবর্তন। আচ্ছা, আমি এখানে শুধু সূত্রটা নিয়ে কথা বলি, ডিটেলস প্রয়োজন হয় না। মানে এখানে মূলত একটা পাত্র থাকে। আচ্ছা, অল্প করেই বলি, একেবারে না বলার থেকে কিছু বলা ভালো। এখানে এরকম একটা পাত্র আছে, এই পাশে হচ্ছে তোমার লাইট সোর্স। লাইট সোর্স গুলা কেমন, এইরকম সোজা সোজা আলো। এটা কি হবে, এটা এর মধ্যে প্রবেশ করবে। ভালো কথা। এই যে পাত্রটা, এটা একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যটা কত, 1 ডেসিমিটার। এটা দৈর্ঘ্য কত, 1 ডেসিমিটার। আপেক্ষিক যে আবর্তন, এই আপেক্ষিক আবর্তনটাকে প্রকাশ করা হয় আলফা দ্বারা। আপেক্ষিক আবর্তনটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, আলফা দ্বারা। এর মধ্যে কি আছে, এর মধ্যে দিয়ে ফ্লুইড দ্বারা পরিপূর্ণ আছে। এটার একটা কনসেন্ট, এটা একটা পরিমাণ আছে, আয়তন আছে, গ্রাম পার এমএল। এই আলোটা যখন তুমি এর মধ্য দিয়ে পাস করাবা, তখন তুমি এখান থেকে কি পাবা, এইটা ধরো এর সেন্ট্রাল এক্সিস, এইটা হচ্ছে এটা সেন্ট্রাল এক্সিস। এইটা যখন আসবে, দেখা গেছে কি এইটা এই যেদিকে ঘুরে যাচ্ছে, এইটা এই যে কোণটা, এটাই হচ্ছে বা এই যে মানটা, এটাই হচ্ছে তোমার আপেক্ষিক আবর্তন। এটাই হচ্ছে কি আপেক্ষিক আবর্তন। মানে 1 ডেসিমিটার, 1 না, এখানে 1 তো বলা যায় না সবসময়, এখানে এল দৈর্ঘ্য ধরা হয়। এটা আপেক্ষিক আবর্তনের ক্ষেত্রে সব অন ধরতে হবে, আর যখন এটা পরিলক্ষিত আবর্তন বলবা, পরিলক্ষিত আবর্তন। এই পরিলক্ষিত আবর্তনকে প্রকাশ করা হয় থিটা দ্বারা। এই জায়গায় থিটা হয়ে যাবে কখন, যখন এখানে এল দৈর্ঘ্য এবং এটার পরিমাণ নির্দিষ্ট থাকবে না, সি গ্রাম পার এমএল। তো এখন এখান থেকে আমরা একটু সূত্র প্রতিষ্ঠা করব। এল ডেসিমিটার দৈর্ঘ্যে, এল ডেসিমিটার দৈর্ঘ্যে পরিমাণ কত, সি গ্রাম পার এমএল। সি গ্রাম পার এমএল ঘনমাত্রার আবর্তন, ঘনমাত্রার আবর্তন কত, পরিলক্ষিত আবর্তন হচ্ছে থিটা। যখনই এটা একক দৈর্ঘ্যে হবে এবং একক ঘনমাত্রার হবে, তখন যেটা আসবে থিটা বাই এল সি, এইটাই হবে আপেক্ষিক। ওয়ান এবং ওয়ান দুইটা যখন অন হবে, সেটা হবে আপেক্ষিক আবর্তন। সূত্রে কি আসছে, আলফা সমান থিটা বাই এল ইন্টু সি, এইটাই মনে রাখতে হবে। আপেক্ষিক আবর্তনের সূত্র কি, আলফা সমান থিটা বাই এল ইন্টু সি। থিটা বাই এল ইন্টু সি। কেন সূত্রটা করলাম, এখান থেকে ম্যাথ থাকবে। কি ম্যাথ থাকবে একটু দেখো। এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য এবং ঢাকা ইউনিভার্সিটি রিটেনে যদি একটু ডিপ কোশ্চেন করে তখনের জন্য, অন্য এইচএসসির জন্য এই টপিকটা না। এখন কেন শিখালাম, অ্যাডমিশনে এটা যদি তোমাদের পড়ানো হয় তখন মনে হবে এটা কোথা থেকে করছে।
বা কোথা থেকে করালাম, সেই জন্য এখন আপাতত একটুখানি জেনে রাখো। অ্যাডভান্স শিখলে তো ক্ষতি নাই। 100 সেন্টিমিটার দৈর্ঘ্য 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের আমরা যে পাত্রটা বলছিলাম, ওই পাত্রটা কিন্তু মূলত একটা পোলারিমিটার। 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের পোলারিমিটারের 15 ml দৈর্ঘ্যে 1 গ্রাম কোলেস্টেরল 1 গ্রাম কোলেস্টেরল থাকলে মিশ্রণের আবর্তন মিশ্রণের আবর্তন পরিলক্ষিত হয় -0.63 ডিগ্রি। আপেক্ষিক আবর্তন কত, এই বের করতে বলবে। আপেক্ষিক আবর্তন কত? আপেক্ষিক আবর্তন আলফা, আলফা সমান থিটা বাই এল সি, এইটুকু মনে থাকলে এনাফ। আলফা থিটা এর মান কত দিছে, -0.63 ডিগ্রি ডিভাইডেড বাই এল কত, এলটা ডেসিমিটার নিতে হবে, দেওয়া আছে 100 সেন্টিমিটার। তো 100 সেন্টিমিটার মানে কত, 10 ডেসিমিটার না? 1 ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার, তাই 10। সি নিতে হবে গ্রাম পার এম এল এ, গ্রাম পার এম এল আছে 1/15, 1/15, এটা ক্যালকুলেটরে বসাইতে হবে। বসালে আসবে এরকম -0.945 ডিগ্রি, -0.495 ডিগ্রি, এইগুলা। চাইলে এই রেসিমিক মিশ্রণ থেকে আরো অনেক ডিপ লেভেলে যাওয়া সম্ভব। আরো অনেক ডিপ লেভেল মানে আরো ডিপ লেভেলে যাওয়া সম্ভব। আমার মনে হয় না অত ডিপ লেভেলে যাওয়ার প্রয়োজন আছে এবং অত দরকার আছে। এবার একটু বইয়ের দিকে তাকাও, দেখো আমরা নতুন কিছু পাই কিনা বা যা পড়ছি সব পড়া হয়ে গেছে কিনা। এটা আমাদের কিন্তু পড়া শেষ। আমরা কি বলছিলাম, বলছিলাম হচ্ছে মোনোক্রোম্যাটিক লাইট থাকতে হবে, মানে এক সমতুলীয় আলো হতে হবে, এক সমতুলীয় আলো হতে হবে, এটা এটা আমরা পড়ছি। এবার ভিতর থেকে কতগুলো আমি এমসিকিউ এর জন্য একটু বলে যাই, এগুলো একটু দেখে রাখো। ল্যাকটিক অ্যাসিডের জন্য ডি হলে +2.24, এল হলে -2.24 ডিগ্রি হবে, দুইটা মিলে আমাদের শূন্য হয়ে যাবে। এনানসিওমারের অপর নামগুলো আমাদের পড়া শেষ, কখন এনানসিওমার হবে সেটাও পড়া শেষ। এদেরকে এন্টিপড বলা হবে, এন্টিমার বলা হবে, এনানসিওমক বলা হবে, এনানসিওমারিজম, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো। কি বলছি, দুইটা এনানসিওমারের ভৌত ধর্ম সেম থাকে, রাসায়নিক ধর্মটা আলাদা হয়, কিন্তু এখানে কিন্তু উল্টা লিখছে, এটা দেখা যাবে না, একটা ডান অব্বর্তী হয় আর একটা বাম দিকে হয়। রেসিমিক মিশ্রণটা আমরা বলছি দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণ হতে হবে। এই যে সমতুল মিশ্রণ আমরা দেখছিলাম না, যে এখানে যদি দেখে আসো, এইখানে দেখো দুইটার কনসেন্ট্রেশন ঘনমাত্রা যদি সেম হয় তখনই তুমি কিন্তু নিষ্ক্রিয় পাচ্ছ, মানে তখনই তুমি শুধু বলতে পারবা রেসিমিক মিশ্রণ। আর এখান থেকে তোমাকে নোট করতে হবে, এই সমতুল মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হবে। এরূপ সমতুল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা হয়, অথবা ডিএল মিশ্রণ বলা হয়, কারণ ডি আর এল মিক্স করতেছে, অথবা প্লাস মাইনাস মিশ্রণ বলা হয়, চারটা নাম। প্রক্রিয়াটাকে রেসিমিকরণ বলা হয় ল্যাকটিক অ্যাসিডের জন্য। তাহলে ডিএল ল্যাকটিক অ্যাসিডটা কেমন হবে, আলোক নিষ্ক্রিয়, ডি পজিটিভ এল নেগেটিভ, প্লাস মাইনাস হয়ে শূন্য হয়ে যাবে। এইগুলো একটু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য একটু মুখস্থ করতে হবে। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য পরীক্ষাগারে ডিএল ল্যাকটিক অ্যাসিড কোন প্রক্রিয়ায় তৈরি হয়, পরীক্ষাগারে ডিএল ল্যাকটিক অ্যাসিড সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয়। আর অন্যদিকে ডি ল্যাকটিক অ্যাসিড মাংসপেশিতে, আর এল ল্যাকটিক অ্যাসিড টক দধি হতে আলাদা করা হয়, এটা একটু পড়তে হবে। আরেকটা জিনিস আছে, এই রেসিপিকরণের পৃথকীকরণ দেখো স্নাতক লেভেলে,
মানে এর পরের লেভেলে গিয়ে আলোচনা করা হয়েছে। সমাণুতা নিয়ে ডিটেলস আলোচনা করছে, এগুলো আমাদের পড়া কমপ্লিট। এখানে অল্প কিছু আছে। ডি গ্লুকোজ বিপাকীয় ক্রিয়ার সাথে এল গ্লুকোজ প্রস্রাবে মুক্ত হবে এল অ্যালানিন। এল অ্যালানিনটা বেশি ইম্পর্টেন্ট প্রোটিন সংশ্লেষণে, আর ডি অ্যালানিনটা বাদ পড়বে। তাই প্রোটিন সংশ্লেষণের সাথে রিলেটেড হচ্ছে এল অ্যালানিন, ডি অ্যালানিন প্রোটিন সংশ্লেষণের সাথে রিলেটেড না, এটা বাদ পড়ে যাবে। এবার আসো দেখো, এইগুলো আমরা এখন বের করতে পারবো। কি বলছে খেয়াল করো, অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা ভিত্তিক আলোক সমাণুর সংখ্যা। একটা অপ্রতিসম কার্বন পরমাণু থাকে, মানে একটা যদি কার্বন পরমাণু থাকে, তা 2 টু দি পাওয়ার n দিয়ে দেখো দুইটা আলোক সমকক্ষ পাবা। 2 টু দি পাওয়ার n একটা, তার মানে দুইটা আলোক সমাণু পাবা। দুইটা আলোক সমাণু বলতে কি হবে, একটা তোমার ডি সমাণু বলবা আর একটা এল সমাণু বলবা, তাই না? এটা এক্সাম্পল কি, বিউটানল 2 গাঠনিক সংকেত দেখো, একটা কার্বন কার্বন 2 ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড, এইটাই হচ্ছে 2 ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড, একটা কার্বন কার্বন আলোক সক্রিয় যৌগ। 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, 2 ক্লোরোপ্রোপানোয়িক, 2 অ্যামিনো প্রোপানোয়িক এন্ড 2 হাইড্রোক্সি প্রোপানল, এটা প্রায় থাকে। এন্ড 1 অন ক্লোরোব্রোমো ইথেন। এই চারটা যেহেতু আছে, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বিউটানল 2, মানে প্রথম চারটা ইম্পর্টেন্ট, এই প্রথম তিনটা বেশি ইম্পর্টেন্ট। দেখো 23-24 মেডিকেল আসছে 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিডটা হচ্ছে আলোক সক্রিয় যৌগ, এইভাবে আসছিল কোনটি আলোক সক্রিয় যৌগ। এবং এখানে কি আছে, একটা কাইরাল কার্বন আছে, এগুলোতে সব একটা করে কাইরাল কার্বন আছে, এগুলো পড়তে হবে, সবগুলো পড়তে হবে। ঘুরে ফিরে আসছে, এটা মুখস্থ করো, এই কঠিন কিছু। এই কিভাবে বাংলা থেকে নামকরণ করবা, এই এই বাংলা কথা থেকে মানে নাম থেকে কিভাবে তুমি গাঠনিক সংকেত লিখবা, এটা তো শেখানো হয়েছে। প্রোপানোয়িক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, এটা কত কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। আচ্ছা ধরো আমরা এই 3 নাম্বারটা দেখবো, 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, এটা আমরা জানি না, তিনটা কার্বন, 1 2 3, এটা 2 নাম্বার। 2 নাম্বার কার্বনে কি থাকবে বলছে, অ্যামিনো মূলক থাকবে। আর এখানে আমাদের এটা প্রোপানোয়িক অ্যাসিড থাকবে। তো একটা কার্বনের 4টা হাত থাকে, তাহলে এই হাতটা আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো, আর এখানে CH3। দেখো এই কার্বনের চারপাশে 4টা ভিন্ন জিনিস, এই জন্য এটাকে তুমি বলবা কাইরাল কার্বন। এই 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, তার মানে 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড হচ্ছে একটা অপ্রতিসম কার্বন বা একটা কাইরাল কার্বন বিশিষ্ট আলোক সক্রিয় যৌগ। যদি দুইটা ভিন্ন কার্বন, দুইটা কাইরাল কার্বন থাকে, দুইটা কাইরাল কার্বন যদি থাকে, দুইটা কাইরাল কার্বন যুক্ত কি বলছে এখানে, 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। গাঠনিক সংকেতগুলো দেখবা, তাহলে কয়টা সমানো সম্ভব, 2 টু দি পাওয়ার n, মেসো যৌগ কিন্তু না এরা। 2 টু দি পাওয়ার মানে কয়টা, 4টা। একে মুখস্থ করবা, দুইটা থাকলে মুখস্থ করবা না। ডায়াস্টেরিওমার এনানসিওমার, এটা আমাদের পড়ানো কমপ্লিট। ডায়াস্টেরিওমার দুইটা অসদৃশ হতে হবে, দর্পণ প্রতিবিম্ব হওয়া যাবে না। এবার দেখো ডায়াস্টেরিয়ামে কি কি আলাদা, সবগুলো আমরা পড়ছি, ভৌত ধর্মগুলা আলাদা থাকবে। এরপরে আসো, দুইটা সদৃশ্য অপ্রতিসম, সদৃশ্য মানে কি হবে, সদৃশ্য মানে কি হবে, মানে কিন্তু দেখো এখানে বলছে দুইটা সদৃশ্য অপ্রতিসম কার্বন হলে সেখানে তিনটা ভিন্ন, সব সদৃশ্য অপ্রতিসম মানে এটা মেসো যৌগের আওতায় আসে না। তো দুইটা কাইরাল কার্বন আছে, এবং তাহলে তুমি এখানে দুইটা জিনিস পাবে, একটা আলোক সমাণু পাবে। আলোক সমাণুর সূত্র কি ছিল, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 মানে দুইটা থাকতেছে। আর এটার মেসো মেসো কয়টা আছে, 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2 বাই 2, তার মানে 2 এর পাওয়ার 0 মানে 1, টোটাল কয়টা আসে, টোটাল আসে 3টা। এই যে জন্য দেখো এখানে 3টা সমান সম্ভব, দুইটা সদৃশ্য হলে, মানে এটা মেসোর আওতায় আসে, দুইটি একই প্রকার বা সদৃশ্য হলে। মেসো কিভাবে হয়েছে বুঝতে পারছো, এখানে খেয়াল করো, এরা এই যে দেখো দর্পণ প্রতিবিম্ব, এরা নিজেরা নিজেদের দর্পণ প্রতিবিম্ব, ডিটারটিক অ্যাসিড আর এটা এলটারটিক অ্যাসিড, এগুলা এটা এই যে। তাহলে এখানে আমরা কি বলছি দেখো, এই আলোক সমাণু হচ্ছে দুইটা, দুইটা মানে কি, একটা এল ডি সমাণু একটা এল সমাণু, আর একটা হচ্ছে কি মেসো সমাণু, সেইটাই দেখো এরা এখানে বলছে। এখন এত ডিটেলস পড়ছি বলেই কিন্তু দেখো আমি এগুলো এখন অনায়াসে অ্যান্সার করতে পারতেছি, যদি এত ডিটেলস না পড়াতাম তাহলে এগুলো কিন্তু অ্যান্সার করা সম্ভব হতো না। এভাবে ডিটেলস কিন্তু অন্য কোনো জায়গায় এত পাবা বলে মনে হয় না।
দুইটা ভিন্ন কনফিগারেশনে যুক্ত আছে, এই জন্য ডি আর এল সমান, আরেকটা পাচ্ছ কি মেসো সমান পাচ্ছ। এক্সাম্পল হচ্ছে টার্টারিক অ্যাসিড। তাহলে এখান থেকে আরেকটা এমসিকিউ, টার্টারিক অ্যাসিডে কাইরাল কার্বন সংখ্যা কয়টা? দুইটা, এবং কেমন তারা সদৃশ্য, মানে দর্পণ প্রতিবিম্ব হয় এখানে। এই হচ্ছে টার্টারিক অ্যাসিড, আর এটা হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড। ডি টার্টারিক অ্যাসিড, এল টার্টারিক অ্যাসিড, এটা কিন্তু আলাদা। আর এইখানে খেয়াল করো, এই তুমি যদি সিআরএন অ্যাপ্লাই করো, আমরা সিআরএন অ্যাপ্লাই করছি না, এখানে সি এটা আর, আর এটা এন, এটা কিভাবে আসছে? এটা আছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, আর এটা ডি সমানো, আর এখানে সি, এখানে আর, এরপরে এন, এটা যেহেতু ঘড়ি কাঁটার দিকে হচ্ছে, এটা হচ্ছে আমার এল সমানো। উপরে নিচে যদি দর্পণ প্রতিবিম্ব হয় ডিএল সমান হয়, তাহলে সেটাই হয় হচ্ছে আমার আলোক নিষ্ক্রিয়। তাই টার্টারিক অ্যাসিডটা হচ্ছে মেসোযৌগ। তাই একটা ডি হবে, একটা এল হবে, আর একটা মেসোযৌগ হবে। আলোক সমাণু কি করে বের করব? এটা তো আমরা বলছি 2n-1 দিয়ে। যদি মেসোযৌগ হয়, আর মেসো না হলে সিম্পল সূত্র দিয়েই করতে হবে এটা। দুইটা ভিন্ন। এবার দেখো অসদৃশ্য যদি হয়, তখন সদৃশ্য হলে মেসোর কনসেপ্টে যেতে হবে। আবারও বলতেছি, যদি সদৃশ্য হয় মেসোর কনসেপ্টে যেতে হবে, সদৃশ্য না হলে মেসোর কনসেপ্টে আসবে না, শুধু সিম্পল অসদৃশ্য হলে তুমি 2n এর সূত্র আসবা। তাহলে সেই হিসেবে দেখো গ্লুকোজের সমাণু সংখ্যা কি হবে, এগুলো আমরা বের করেছি। যে এখানে দেখো অ্যালডোপেন্টেস, গ্লুকোজের কয়টা সমাণু থাকে? এই কারণে 16টা আলোক সমাণু থাকে। এগুলা আমাদের সব পড়া শেষ। তাহলে দুইটা কথা, সদৃশ্য হলে মেসো, এই যখন মেসো হবে তখন এই ফরম্যাট আসবে। এই দুইটা কিসের জন্য? মেসোর জন্য। বইয়ে কিন্তু এভাবে সাজানো নাই বলে আলাদা করে আমরা পড়াইছিলাম। এটা যখন মেসো যৌগ হবে তখন এই সূত্র করবা, আবারও বলতেছি। আর মেসো না হলে শুধু 2n। টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে মেসো সমাণু সংখ্যা কয়টা, এগুলা আশা করি এখন বের করতে পারবা। টার্টারিক অ্যাসিডে মেসো সমাণু সংখ্যা কয়টা? একটা। আর যদি বলে টোটাল সমাণু কয়টা, টোটাল সমাণু কিন্তু তিনটা, একটা ডি, একটা এল, আর একটা হচ্ছে মেসো সমাণু। এটার এক্সাম্পল ভিতরে ছিল এইটা, 2 ব্রোমো 3 ক্লোরো বিউট 1,4 ডায়ল, এটা। তাই প্রথম কাজ, এইখানে কাইরাল কার্বন বের করবা কয়টা। তাই এখানে কাইরাল কার্বন কয়টা? গাঠনিক সংখ্যা দেখে দেখো, এখানে কাইরাল কার্বন তোমার 4টা নাকি? না, এইখানে না, এখানে এটা তো হবে না, কারণ উপরে হাইড্রোজেন নিচে হাইড্রোজেন, এটা হবে না। এইটা কাইরাল কার্বন। আর 3 নাম্বারটা কাইরাল কার্বন, এটা হবে না, কারণ উপরে নিচে হাইড্রোজেন, 2 আর 3 কাইরাল কার্বন। তাহলে এখানে দুইটা কাইরাল কার্বন আছে। দর্পণ প্রতিবিম্ব কি এরা? দেখো তো, এই মাঝখান থেকে যদি ভাঙো, এটা তো দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না। এখানে কি ব্যাখ্যা করছে? ওই যে কারা কারা কেন কাইরাল কার্বন হয়েছে সেই ব্যাখ্যাটা করছে। যেহেতু এরা অসদৃশ্য, কাইরাল কার্বন না, তাহলে সমানে কি হবে? 2n হবে। 2n মানে কয়টা হবে? টোটাল 4টা। একইভাবে যতগুলো আছে এগুলো সব বের করবা, একটা মনে হয় না আটকাবা। এখানে ডিটেলসে সবগুলো বুঝাই দিয়েছি, ইনশাল্লাহ সবগুলো বের করতে পারবা। এগুলো বইয়ে আছে মানে কিন্তু পরীক্ষায় আসবে। বইয়ে না থাকলে কিন্তু এগুলো আমি একটাও করাতাম না। বইয়ে আছে মানে পড়তে হবে, বইয়ে আছে মানে পড়তে হবে। এগুলো সব বের করবা। এই এখানে দেখো কিছু হোমওয়ার্ক আছে। C3H8O, এটা পড়ানো হয়ে গেছে। এটা টোটাল সমাণু বের করা শিখাইছি, এটারও টোটাল সমাণু বের করা শিখাইছি। এগুলো সব বের করা শেষ, এগুলো এখন করবা। তাহলে আমরা সমানতা টপিক পুরোটাই কমপ্লিট করলাম। গাঠনিক সমানতা, জ্যামিতিক সমানতা, স্টোরীয় সমানতা সবই কমপ্লিট করছি আমরা। এবার ক্লাসটা দরকার হলে আবার দেখবা, টোটাল 3টা না 4টা ক্লাস করছি, 4টা সম্ভব, হ্যাঁ 4টা করছি। 4টা ক্লাস প্রথম থেকে লাস্ট দেখবা। তুমি যেখানে অ্যাডমিশন টেস্ট দাও না কেন, বুয়েট, কুয়েট, চুয়েট, বা তুমি মেডিকেল ভার্সিটি, ডেন্টাল, ঢাকা ইউনিভার্সিটি, সব জায়গাতেই তুমি ইনশাল্লাহ পারবা, যদি আমি যা যা বলছি সবগুলো ভালো করে বুঝো এবং ক্লাসগুলো করো। এর বাইরে কিছুই দরকার নেই।